তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা পড়াবো। তার আগে একটু ডেফিনেশন বোঝাই যাচ্ছে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক পরিবর্তন হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সেইগুলোই যে সকল যৌগিক পদার্থ বিগলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তাদের রাসায়নিকভাবে তারা বিশ্লিষ্ট হয়ে যায় এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাদের আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ দেখো দেওয়া রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম, সব আছে। এইবার তড়িৎ এরা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে। আর অবিশ্লেষ্য পদার্থ ঠিক তার উল্টোটা, যে সকল পদার্থের মধ্য দিয়ে যৌগিক পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে না, তার ফলে কোনো নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে না। এবং তোমরা পরীক্ষা করে দেখতে পারো, এটা একটা পাত্রের মধ্যে দুটো তড়িৎদ্বার দিয়ে তার মধ্যে যদি চিনি বা গ্লুকোজের দ্রবণ দাও বা ইথানল দাও, দেখবে যে আলো জ্বলছে না। এখানে একটা ছোট্ট বাল্ব দেওয়া আছে, ব্যাটারি শুদ্ধ। কিন্তু যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও তাহলে দেখবে যে আলোটা জ্বলছে। সেই একই সঙ্গে একটা জায়গায় ওই একটা পাতে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা পাতে ক্লোরিন গ্যাস তুমি পাবে, এখান থেকে বুদবুদ করে উঠবে, অর্থাৎ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র মানে বোঝা যাচ্ছে যে এই সকল পদার্থগুলো জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে তড়িৎ আয়নে পরিণত হবে, বিপরীত ধর্মযুক্ত আয়নে পরিণত হবে। যেমন HCl, H+, Cl-, NaOH, Na+, OH-, H2SO4, 2H+, SO4-. তাহলে দেখাই যাচ্ছে যেগুলো দেখো একমুখী একটা বিক্রিয়া দেয়া হয়েছে। আর যে সকল পদার্থগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে তারা আয়ন সৃষ্টি করবে, বিপরীত ধর্মী আয়ন। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4+, OH-, তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COO- প্লাস H+, তারপরে দেখো কার্বনিক অ্যাসিড 2H+, CO3- 2। এইবার এই দুটোর মধ্যে দেখো সমান যে ধনাত্মক ঋণাত্মক আয়ন নাও হতে পারে, কিন্তু টোটাল আধানের আয়নের যে চার্জ সেইটা সমান। দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস হয়েছে ঠিকই, হাইড্রোজেন আয়ন দুটো হয়েছে, কিন্তু সালফেট আয়ন দেখো একটা হয়েছে। ঠিক আছে, তার মানে আয়নের সংখ্যার মানটা বিভিন্ন হতে পারে, কিন্তু টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জের মানটা একই হবে। এক্ষেত্রেও দেখো তাই হয়েছে, দুটো হাইড্রোজেন হয়েছে, কার্বনেট আয়ন একটা হয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা দেখলাম, ধাতু তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে। তাহলে পার্থক্য কি না, ধাতু সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে একমাত্র পারদ ছাড়া, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ধাতুতে যে তড়িৎ পরিবহন কারা করছে, মুক্ত ইলেকট্রনগুলো। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কারা তড়িৎ পরিবহন করছে, তারা আয়নে বিয়োজিত হয়ে যাচ্ছে, সেই আয়নগুলো তড়িৎ পরিবহন করছে। ধাতুর ক্ষেত্রে দেখো তড়িৎ পরিবহনে তাদের ভৌত পরিবর্তন হয়, হয়তো সামান্য উত্তপ্ত হয় ইত্যাদি। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর ক্ষেত্রে দেখো একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এই তিনটে অবশ্যই মনে রাখবে। এইবার তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো জলে দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তাদের একটা রাসায়নিক পরিবর্তন হবে। এই যে ঘটনা, এটাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। এখন তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কতগুলো জিনিস জানতে হবে। তড়িৎ বিশ্লেষণে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে এখানে যে তড়িৎটা পাঠানো হবে সেটা হচ্ছে যে ডিসি, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ পাঠাতে হবে। ঠিক আছে, এখানে এসিতে এই কাজটি হবে না। হচ্ছে ভোল্টামিটার, ভোল্টা আকার আছে আর ভোল্ট মিটার দুটো আলাদা জিনিস। তাহলে ভোল্টামিটার হচ্ছে যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলছি ভোল্টামিটার। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ পাত্রে দুটো পাত থাকে।
এই যে পাত দুটো, এই পাত দুটোকে আমরা সাধারণত তড়িৎদ্বার বলি। মানে একটা ধনাত্মক মেরুর সঙ্গে ব্যাটারি যোগ করা থাকে আর একটা ঋণাত্মক মেরুর সঙ্গে যোগ করা থাকে। যে পাতটা ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা থাকে তাকে আমরা বলবো অ্যানোড, আর যে পাতটা ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলবো ক্যাথোড। এইবার ধরো যে সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করাচ্ছি, করলে কি হবে না, দেখো এনএটা সিএলটা এনএ প্লাস সিএল মাইনাস হয়ে যাবে। তাহলে এনএ প্লাস সিএল মাইনাস হলে ক্যাথোডে কে যাবে, প্লাসগুলো যাবে। তাহলে এনএ প্লাস ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে এনএ সোডিয়ামে হয়ে যাবে। সোডিয়াম হওয়া মানে বিজারণ হয়ে যাচ্ছে, ইলেকট্রন নিচ্ছে। অ্যানোড যেহেতু পজিটিভ সেই জন্য ওখানে ঋণাত্মক আধান অর্থাৎ ক্লোরিন যাবে। তাহলে সিএল মাইনাস ওখানে গিয়ে যেহেতু ইলেকট্রন বেশি আছে একটাকে ছেড়ে দেবে, ধীরে সিএল নিস্তড়িত পরমাণু হবে। এরম একাধিক এরম ক্লোরিন পরমাণু এসে আধান এসে এরম ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। তাহলে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণুর সৃষ্টি হবে। অর্থাৎ অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে এখানে পাতের ওপর দেখবো যে সোডিয়ামের একটা আবরণ পড়ছে। যেহেতু তড়িৎ বিশ্লেষণ পড়ছি তাহলে আমাদের জলের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয় একটু জানতে হবে। দেখো এই যে ভোল্টামিটার পাত্রের মধ্যে দুটো প্ল্যাটিনামের ধরো পাদ আছে তড়িৎদ্বার, একটা ক্যাথোড একটা অ্যানোড। এটা ক্যাথোড এটা অ্যানোড, ঠিক আছে। এবার এর মধ্যে আমি জল দিলাম। আমরা জানি জল হচ্ছে তড়িতের কুপরিবাহী, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ হবে না। এটা একটুখানি সামান্য সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো, তাহলে তড়িৎ পরিবহন করবে। তাহলে কি হয়, জলটা ভেঙে গিয়ে এইচ প্লাস ওএইচ মাইনাস আয়নে পরিণত হয়, আর সালফিউরিক অ্যাসিডটা ভেঙে গিয়ে 2H প্লাস SO4 মাইনাস 2 হয়। তাহলে ক্যাথোডে কে যাবে, ক্যাথোড যেহেতু ঋণাত্মক সেখানে ধনাত্মক আধান যাবে H প্লাস। তাহলে H প্লাস এও যেতে পারে, গেল গিয়ে একটা করে ইলেকট্রন নেবে, নিয়ে নিস্তড়িত হাইড্রোজেন পরমাণু একাধিক আসছে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন গ্যাস আমরা ক্যাথোডে পাবো। আর অ্যানোডে কি হবে, যেহেতু পজিটিভ তাহলে ওখানে ঋণাত্মক আধানগুলো যাবে, OH আর SO4 দুজনেই যাবে, কিন্তু SO4 এর থেকে OH এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অনেক বেশি, সেই জন্য OH-টাই ওখানে ইলেকট্রন ত্যাগ করে OH নিস্তড়িত হবে। এইরকম চারটে OH মিলে জল আর অক্সিজেন তৈরি হবে। অর্থাৎ ক্যাথোডে পাবো হাইড্রোজেন, অ্যানোডে পাবো অক্সিজেন। আমরা জানি দুভাগ থাকে হাইড্রোজেন, এক ভাগ অক্সিজেন থাকে। কেন দেখো ক্যাথোডে যে গ্যাসটার আয়তন ডবল হয়েছে অ্যানোডে অক্সিজেনের তুলনায়। এরপর একটু মজার জিনিস যেটা হবে, কপার তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। কপার CuSO4 মানে কপার সালফেট। আচ্ছা, CuSO4 কি হবে না, জলীয় দ্রবণ যেহেতু তড়িৎ বিশ্লেষ্য সেই জন্য CuSO4 আয়নে বিশ্লিষ্ট হয়ে Cu2 প্লাস আর SO4 2 মাইনাস হবে। জল কি হবে, ভেঙে গিয়ে H প্লাস OH মাইনাস। ঠিক আছে, তাহলে এই দুটো ক্যাথোড এবং অ্যানোড দুটোই কিন্তু কপারের পাতের। এইবার আমরা যেটা আসছি যে তাহলে ক্যাথোডে কে যায়, ক্যাথোডে আমরা জানি ধনাত্মক আয়ন যায়। তাহলে এখানে ধনাত্মক আয়ন দুটো আছে Cu2 প্লাস আর H প্লাস। দেখা যায় যে এই দুজনের মধ্যে Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তাই আমরা ক্যাথোডে কি দেখব না, এই Cu2 প্লাস গিয়ে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কপার পরমাণু বা কপার অণুতে পরিণত হবে, আর এই কপার পাতের গায়ে গিয়ে জমবে ক্যাথোডে। এরপর অ্যানোডে কি হবে না, অ্যানোড যেহেতু পজিটিভ তাহলে এখানে যাবে কি ঋণাত্মক আয়নগুলো যাবে, OH মাইনাস যাবে, SO4 2 মাইনাস যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই দুটো ঋণাত্মক আয়নের থেকেও কপারের ইলেকট্রন এরা গিয়ে কি করে, ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখা যায় এই দুটো আয়নের থেকে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কপারের অনেক বেশি। সেই জন্য এই ক্যাথোড যে অ্যানোডের যে কপার পাতটা সে কি করবে না, এই অ্যানোডের কপার পাতের কপার নিস্তড়িত পরমাণুগুলো দুটো ইলেকট্রন বর্জন করবে,
এই যে দুটো ইলেকট্রন বর্জন করবে, করে কি করবে, এই কপারের পাথটার উপর দিয়ে যাবে, অ্যানোডের পাথের উপর, ঠিক আছে, আর নিজে Cu2+ হয়ে এই জলীয় দ্রবণের মধ্যে চলে আসবে। এ আবার কি করবে, যেহেতু Cu2+ ক্যাথোডে যাবে, গিয়ে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে একইভাবে কপার পরমাণু বা অণু হয়ে এই কপার প্লেটের গায়ে জমবে। তাহলে আলটিমেট কি হলো, আলটিমেট দেখো এই অ্যানোডের কপার পাথটা ক্ষইতে থাকবে, অর্থাৎ এর ভরটা কমতে থাকবে, আর ক্যাথোডের যে কপার পাথ বা তড়িৎদ্বার সেইটার ভরটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা যে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ মানে ধাতু নিষ্কাশনে ব্যবহার করা। ধাতু নিষ্কাশন মানে যে আমরা খনি থেকে যে ধাতুগুলো পাই সেটা তো বিশুদ্ধ অবস্থায় পাই না, সেটা নানা রকম প্রসেসের মধ্য দিয়ে এসে বিশুদ্ধ করে আমাদের জোগাড় করতে হয়, সেটাই হচ্ছে ধাতু নিষ্কাশন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এই যে ধাতুগুলো তীব্র ধনাত্মক ধাতু, এগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করতে পারি। ধরো আমি অ্যালুমিনিয়ামের কথাই যদি ধরি, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, তার সংকেত Al2O3 2H2O। এইখান থেকে আমরা যদি অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে চাই, তাহলে প্রথমে এই বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করতে হবে, Al2O3 নিয়ে, তা এর হচ্ছে গলনাঙ্ক অনেক বেশি, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য এর সঙ্গে কিছু অপদ্রব্য মেশানো হয়, ক্রয়োলাইট, ফ্লোরস্পার মিশিয়ে গলনাঙ্কটা 2000 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসা হবে। এবার এই অবস্থায় ধাতুটা Al2O3 গলে গেল, তার মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, দেখো আমি এটা শর্টে লিখেছি, বক্সাইড, অ্যালুমিনা, ক্রয়োলাইট, ফ্লোরস্পার দিয়ে 2000 থেকে 900 ডিগ্রিতে এলো। অ্যালুমিনাটা দেখো কিভাবে আয়নিত হচ্ছে। এই যে অ্যালুমিনা ভেঙে যাচ্ছে, আয়নিত হয়ে কি তৈরি হচ্ছে না 2Al3+ আর 3O2-, ঠিক আছে। এইবার ক্যাথোডে তাহলে কি যাবে, ক্যাথোড হচ্ছে গ্রাফাইটের তৈরি, এখানে ক্যাথোডে দেখো ধনাত্মক আধান যায়, 2Al3+ যাবে অ্যালুমিনিয়ামটা, গিয়ে কি করবে না 3×6টা ইলেকট্রন নেবে, নিয়ে দুটো নিস্তরিত অ্যালুমিনিয়াম পরমাণু বা অণুতে পরিণত হবে। আর অ্যানোডে কি হবে না, অ্যানোডে রয়েছে গ্যাস কার্বন তড়িৎদ্বার, সেখানে ঋণাত্মক আয়ন যাবে, তাহলে 3O2- গিয়ে 3×6টা ইলেকট্রন ত্যাগ করবে, করে 3টে অক্সিজেন নিস্তরিত পরমাণু হবে। এরকম তিনটে করে নিস্তরিত পরমাণু যুক্ত হয়ে 3 অণু অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে এইভাবে আমরা অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবো, অর্থাৎ ক্যাথোডে এই গ্রাফাইট তড়িৎদ্বারে আমরা অ্যালুমিনিয়াম ধাতুটাকে পাবো। আর যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে ধাতু তড়িৎ পরিশোধন, মানে অবিশুদ্ধ ধাতব দণ্ডকে থেকে আমি বিশুদ্ধ ধাতুতে পরিণত করব। ধরো একটা কপারের অবিশুদ্ধ ধাতু আছে, ওটা থেকে বিশুদ্ধ করতে গেলে কিছুই নয়, যেটা অবিশুদ্ধ সেটাকে আমাকে অ্যানোডে রাখতে হবে, আর যেটা বিশুদ্ধ যার ওপর আর কি ধাতুটা এসে জমবে সেটাকে আমাদের ক্যাথোডে রাখতে হবে। আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে যে ধাতু আমরা মানে শুদ্ধ করছি সেই ধাতুর একটা লবণের দ্রবণ ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসছি তড়িৎ লেপন। দেখো তড়িৎ লেপনটা পড়লে এটাও পরিষ্কার বোঝা যাবে। তড়িৎ লেপন হচ্ছে কিছুই না, একটা অতি সক্রিয় ধাতু বা সংকর ধাতুর ওপর, যেমন লোহা, পেতল, তামা, এগুলো বাতাসে রাখলে বেশি ক্ষয় হয়। তাহলে এই ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু সিলভার, গোল্ড, নিকেল, ক্রোমিয়াম এর প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকেই আমরা বলছি তড়িৎ লেপন, ঠিক আছে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে আমরা এটা করছি। ঠিক আগের মতো যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুর বিশুদ্ধ পাত থাকবে অ্যানোডে, আর যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সেই ধাতু থাকবে ক্যাথোডে। যেমন আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে ধাতুর প্রলেপ আমরা দিচ্ছি তার লবণের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হবে, তাহলে ক্যাথোডে রাখতে হবে রূপো, বিশুদ্ধ রূপো, আর অ্যানোডে থাকবে সোনা।
তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করতে হবে, KaUCN2। তাহলে এইখান থেকে দেখব যে সোনাটা অ্যানোড থেকে আস্তে আস্তে ক্ষইতে ক্ষইতে ক্যাথোডে রূপোর গায়ে জমা পড়বে, যেটাকে আমরা বলি সোনার জল করা, আমরা যে বিভিন্ন গয়নাগাটিতে বলি। একই রকমভাবে লোহার ওপর রূপোর প্রলেপ দিতে হলে ক্যাথোডে লোহা, অ্যানোডে রূপো আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড দ্রবণ ব্যবহার করতে হবে। তাহলেই দেখা যাবে রূপো আস্তে আস্তে ক্ষয়ে লোহার ওপর আস্তরণ পড়ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো তড়িৎ লেপন করার উদ্দেশ্য আর কিছু নয়, ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা এবং সেই ধাতুটার স্থায়িত্ব বাড়ানো। অর্থাৎ আমরা জানি যে লোহা যদি বেশি দিন বাড়িতে পড়ে থাকে মরচে ধরবে, সেই জন্য লোহার ওপর এরকম জিঙ্ক ক্রোমিয়ামের একটা আস্তরণ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে। এছাড়াও ধরো এইগুলো দিতে গেলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই পদার্থগুলো যে বস্তুগুলোর ওপর এরকম প্রলেপ দিচ্ছি তাকে ভালো করে ক্ষার দ্রবণ দিয়ে, অ্যাসিড দ্রবণ দিয়ে পরিষ্কার করে তারপরে পাতিত জল দিয়ে পরিষ্কার করতে হবে, করে তারপর আমরা এই তড়িৎ লেপন পদ্ধতিতে ওই আস্তরণ, অন্য ভালো ধাতুর আস্তরণ ফেলবো। ঠিক আছে, না হলে কিন্তু বেশি দিন ওটা থাকে না।